শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলায় প্রধান আসামি হিটুর ফাঁসির আদেশ, বাকি 3 আসামি খালাস। রায় পর্যবেক্ষণের পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপক্ষ। যাদেরকে খালাস দিয়েছেন রায়ের কপি পাওয়ার পরে পর্যালোচনা করে প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব। আগামীতে যৌন অপরাধ যেন কেউ করতে না পারেন সেই ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। হিটুর মৃত্যুদণ্ডে সন্তোষ জানালেও 3 জন খালাস পাওয়ায় হতাশ ভুক্তভোগীর মা ও এলাকাবাসী। তিনটাই তো ছাড়া পেয়ে গেছে, ওরা তিনটাই তো জানতো। ওরা তো আজকে আমার তা করলে কালকে ছাড়া পাবে, কালকে আর একজনের করবে। তাই আমাদের এলাকাবাসী বা পরিবারের পক্ষ থেকে আমাদের যেটা আশা ছিল, আমাদের সেই মনের আশাটা পূরণ হয়নি। সহযোগী আসামিদেরকে যদি খালাস প্রদান করা হয় অপকর্মে উৎসাহ বেড়ে যাবে। প্রতিটা মামলায় যদি ঠিক এমনভাবে বিচার হতো তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হতো। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি সাখাওয়াত হোসেন শাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জনগণের রোশানলে পড়ার আগে ভোটের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার আহ্বান বিএনপি নেতাদের। চাঁদাবাজ ও চিহ্নিত আওয়ামী দোসরদের দলটির সদস্য না করার ঘোষণা খুসরুর। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি, যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তি। যারা ক্ষুদ্র ঋণ নিয়ে ভুল ধরত তারা ব্যাংকের টাকা নিয়ে পালিয়েছে বললেন প্রধান উপদেষ্টা। মাইক্রো ক্রেডিট ব্যাংক আইন করার তাগিদ, এমআরএ ভবন উদ্বোধন। ভারতের পুশ ইনে জঙ্গি সন্ত্রাসী ঢুকে পড়ার শঙ্কা উড়িয়ে দেয়া যায় না বলছে বিজেপি। পুশব্যাকের পরিকল্পনা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুন্দরবনে ভাসমান বিওপি উদ্বোধন। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার জড়িত থাকার প্রধান আসামি হিটু শেখের ফাঁসির রায় দিয়েছেন আদালত। বাকি 3 আসামিকে খালাস দেওয়া হয়েছে। হিটুর মৃত্যুদণ্ডে সন্তোষ জানালেও 3 জনকে খালাসের বিষয়ে রায় পর্যবেক্ষণের পর আপিলের সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপক্ষ। 14 কার্যদিবসে বিচার কাজ শেষ করার মধ্য দিয়ে দ্রুত রায়ের দ্বিতীয় নজির স্থাপন হলো। আফজাল হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নুরুল আলম নয়ন। যে আসিয়ার জন্য কেঁদেছিল গোটা দেশ, সেই আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ের অপেক্ষায় ছিল গোটা জাতি। শনিবার রায়ের দিনে বিচারকের সামনে হাজির করা হয় 4 আসামিকে। এরপর রায় ঘোষণা শুরু করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। প্রধান অভিযুক্ত আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। আর ভয়ভীতি প্রদর্শন, আলামত নষ্টের অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয় আসিয়ার বোনের স্বামী, ভাসুর ও শাশুড়িকে। দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় আজকে এই মাগুরায় বিজ্ঞ বিচারিক আদালত অর্থাৎ নারী ও শিশু ট্রাইব্যুনাল এই মামলার প্রধান আসামি হিটু শেখকে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সেকশন 9(2) নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর অধীনে গৃহীত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্তক্রমে এই মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এবং অপরাপর আসামিদের বিরুদ্ধে যাদের কিনা পেনাল কোডের সেকশন 201 এবং 506 এর অধীনে চার্জ গঠন করা হয়েছিল তাদেরকে মামলার দায় থেকে খালাস প্রদান করেছে। প্রধান অভিযুক্তের মৃত্যুদণ্ড হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ। তবে 3 আসামির খালাসের বিষয়ে রায় দেখে আপিলের সিদ্ধান্ত নিতে চায় রাষ্ট্রপক্ষ। আমরা এই রায়ে আসামি হিটু শেখের সর্বোচ্চ শাস্তি হয় আমরা রাষ্ট্রপক্ষে খুশি হলেও এই মোকদ্দমায় যাদেরকে খালাস দিয়েছেন আমরা তাদের জন্য পরবর্তীতে রায়ের কপি পাওয়ার পরে পর্যালোচনা করে প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব। আগামীতে এই জাতীয় কোনো অপরাধ যেন সংগঠন করতে না পারেন, বিশেষ করে কোনো যৌন অপরাধ যেন কেউ করতে না পারেন সেই ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত 6 মার্চ মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। 13 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। ঘটনার পর দেশজুড়ে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযোগ গঠনের 14 দিনের মধ্যেই বিচার শেষ। এর 4 দিনের মাথায় রায় ঘোষণা। বিচার বিভাগের ইতিহাসে এটি দ্বিতীয় নজির। যদিও দণ্ড কার্যকরে বাকি আইনের আরও 2টি ধাপ, সেটিও দ্রুত নিষ্পত্তি করতে উদ্যোগী হবে রাষ্ট্র, এমনটাই প্রত্যাশা সবার। আফজার হোসেন, সময় সংবাদ, মাগুরা। এদিকে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্বজন ও এলাকাবাসী। তবে বাকি 3 আসামিকে খালাস দেয়ায় ক্ষোভ জানিয়েছেন আসিয়ার মা। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় আলোড়ন সৃষ্টি হয় গোটা দেশে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সোচ্চার হয় সর্বস্তরের মানুষ। রায়ে প্রধান অভিযুক্ত হিটু শেখের ফাঁসি হলেও খালাস পেয়েছেন বাকি 3 আসামি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন আসিয়ার মা। 3টাই তো ছাড়া পেয়ে গেছে, ওরা 3টাই তো জানতো বড় মেয়েটার হুমকিতে মারধর করেছে, প্রচুর মারামারিছে। খুশি হবো কি করে? ওরা তো আজকে আমার তা করলে কালকে ছাড়া পাবে, কালকে আর একজনের করবে। দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ হওয়ায় এলাকাবাসী ও আইনজীবীরা সন্তুষ্ট হলেও 3 আসামির খালাস নিয়ে হতাশ তারাও। প্রায় আমাদের এলাকাবাসী বা পরিবারের পক্ষ থেকে আমাদের যেটা আশা ছিল, আমাদের সেই মনের আশাটা পূরণ হয়নি। সহযোগী আসামিদেরকে যদি খালাস প্রদান করা হয় তাহলে তাদের আসলে এই বিষয়ে অপকর্মে উৎসাহ বেড়ে যাবে। এই মামলাটি রাষ্ট্র খুব দ্রুত বিচার করেছে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে প্রতিটা মামলায় যদি ঠিক এমনভাবে বিচার হতো তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হতো। রায় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আসামি পক্ষের আইনজীবী। হিটু শেখের ফাঁসি হয়েছে এবং সাক্ষ্য প্রমাণ না থাকায় 3জন আসামি খালাস পেয়েছে। এই রায়ে ব্যাপারে আদালত যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, এই রায়ের ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। রায়ের কপি হাতে পাওয়ার 30 কার্য দিবসের মধ্যে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করার সুযোগ পাবেন উভয় পক্ষ। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। অন্য প্রসঙ্গ, জনগণের রোষানলে পড়ার আগে ভোটের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, প্রতিহিংসার রাজনীতি নয়, শান্তিপূর্ণ দেশ গঠনই তাদের লক্ষ্য। আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চাঁদাবাজ ও আওয়ামী লীগের চিহ্নিত দোসরদের বিএনপি সদস্য করা যাবে না। জাতীয়তাবাদী বাউল দলের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। পরে গণমাধ্যমে তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়, শান্তিপূর্ণ দেশ গঠনই তাদের লক্ষ্য। আমরা প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। একটি মাত্র পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এদিন সকালে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জনগণের রোষানলে পড়ার আগে ভোটের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি। আজ হোক, কাল হোক, পরশু হোক, 2 দিন পরে হোক, একটা ম্যাপ আমাদেরকে জানায় দেন, তাহলে আমার দলের নীতি নির্ধারকরাই সিদ্ধান্ত নেবে আপনার এই রোডম্যাপ ঠিক আছে কি নাই। এদিকে চট্টগ্রামে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আওয়ামী লীগের চিহ্নিত দোসরদের তাদের দলের সদস্য করা যাবে না। আওয়ামী লীগের দোসর যারা ছিল, চিহ্নিত, যারা আমাদের সাথে হাসলে ভোট কমে যাবে, ভোট পারবে না, এই লোকগুলোকে একটু দূরে রাখার চেষ্টা করুন। সমাজে কোনদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, তাদের তো হতে কোনো বাধা নেই। হাইকমান্ডের নির্দেশনায় নতুন দেশ গঠনে ভূমিকা রাখতে বিএনপি কর্মীদের প্রতি আহ্বান জানান নেতারা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। খুলনায় সার্কিট হাউস মাঠে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ বিকেলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিম আহমেদ। ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে খুলনা ও বরিশাল বিভাগের যে
সাধারণ যুবক সমাজ রয়েছে তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে খুলনা সার্কিট হাউস মাঠে, সেই সমাবেশ হলে কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সমাবেশ উপলক্ষে যে ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন আয়োজকদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া রয়েছে। আমরা যে খুলনা সার্কিট হাউস মাঠে রয়েছি, আসলে তীব্র গরমের মধ্যেও যারা আয়োজকরা রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, তারা এই মাঠে এসেছেন, তারা তাদের যে শেষ সময়ের প্রস্তুতি সেটি সম্পন্ন করছেন। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই, ছোট ছোট যে মিছিল, সেই মিছিলগুলো আসলে নগরীর বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে এবং মিছিলগুলো এসে আসলে এই মাঠের বিভিন্ন আশেপাশে এখন পর্যন্ত নেতাকর্মীরা অবস্থান করছেন, অর্থাৎ তীব্র গরম পড়ছে এবং এর মধ্যেও আসলে তারা উপস্থিত হয়ে তাদের যে জানান দিচ্ছেন, এসেছেন, তাদের অধিকার প্রতিষ্ঠার যে দাবি, সেই দাবির কথা তারা তুলে ধরছেন। অর্থাৎ খুলনা, বরিশালের বিভিন্ন স্থানে আমরা খোঁজখবর নিয়েছি, বিভিন্ন যে নেতাকর্মীরা রয়েছেন তারা দলে দলে আসলে আসতে শুরু করেছেন এবং নগরীর যে বিভিন্ন সড়ক, সেই সব সড়কে অবস্থান নিয়েছেন। যে 3টার পরপর এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে, এই সময়ের মধ্যে তারা এই যে সার্কিট হাউস মাঠ সেখানে উপস্থিত হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। যারা এখানে উপস্থিত নেতারা রয়েছেন তারা বলছেন, আয়োজকরা প্রত্যাশার কথা জানিয়েছেন যে সময়ের সাথে সাথে সার্কিট হাউসের যে মাঠ সেটি আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠবে এবং লোকে লোকারণ্য হয়ে যাবে এই যে এলাকা। আমরা দেখছি নেতাকর্মীরা তারা আসছেন এবং এটি জানিয়ে রাখতে চাই, বিএনপি যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে এখানে, তিনি থাকবেন এখানে। একই সাথে যুবদল, স্বেচ্ছাসেবী দল, ছাত্র দলের যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারাও এখানে থাকবেন। একই সাথে কয়েক লাখ মানুষের সমাগম এই সার্কিট হাউস মাঠকে কেন্দ্র করে হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন আয়োজকরা। তো সার্কিট হাউস মাঠ থেকে যে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের প্রস্তুতির খবর আমার কাছেই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে গড়িমসির অভিযোগ তুলে বিক্ষোভকারীরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও সচিব রেজাউল মাকসুদকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। অবিলম্বে দায়িত্ব বুঝিয়ে না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালেও নগর ভবনের সামনে সড়কে অবস্থান নেন ইশরাক হোসেনের সমর্থকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকাবাসীর ব্যানারে এতে যোগ দেন আশপাশের বিভিন্ন থানা ইউনিটের বিএনপির নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানান অংশগ্রহণকারীরা। তবে তারা সড়কে অবস্থান নেয়ায় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। গেজেট প্রকাশের পরেও ইশরাককে কেন মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া হচ্ছে না সে প্রশ্ন তুলে দ্রুত শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের আহ্বান বিক্ষোভকারীদের। নগর পিতাকে দায়িত্ব দেওয়া হোক এবং আমাদের নগরবাসীর ইচ্ছা পূরণ করা হোক। আজ অবধি তার এই শপথ গ্রহণ এসে বিলম্বিত হচ্ছে, আমরা এটা নিয়ে শঙ্কিত। আমরা চেয়েছি এই সরকারের শাসন আমলে অন্তত আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হবে। যদি গড়িমসি করে তাকে শপথ নিতে তারা ব্যর্থ হয়, তাহলে আমরা এই আন্দোলন প্রতিটি অলি গলিতে ঢাকা শহরে ছড়িয়ে দেব। এক পর্যায়ে প্ল্যাকার্ড আর ব্যানার হাতে মিছিল বের করেন বিক্ষোভকারীরা। গোলাপশাহ মাজার দিয়ে 0 পয়েন্ট হয়ে প্রেস ক্লাব ঘুরে মিছিল আবার নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সচিব ভূঁইয়া ও মন্ত্রণালয়ের সচিবকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন ইশরাক সমর্থকরা। সরকারের উপদেষ্টাদের মধ্যে 2-1 অতি উৎসাহী, যারা অতি দুর্নীতিবাজ ইতিমধ্যে যারা প্রমাণিত হয়েছেন গত 8 মাসে, তারা একটা পক্ষ চাচ্ছে না যে এখানে কোনো নির্বাচিত প্রতিনিধি বসুক। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সভা উপদেষ্টা আসিফ মাহমুদ, সচিব ভূঁইয়াকে ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করলাম। একই সাথে তার সচিব জনাব রেজাউল মাকসুদ জাহিদিকেও ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। একই দাবিতে আগামীকালও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। যারা ক্ষুদ্র ঋণ নিয়ে ভুল ধরত তারা ব্যাংকের টাকা নিয়ে পালিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষুদ্র ঋণের অর্থ নিরাপদ রয়েছে। মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে নতুন ব্যাংক আইন তৈরিরও তাগিদ দিয়েছেন তিনি। আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধন করে একথা বলেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, মাইক্রো ক্রেডিট ব্যাংক হবে সামাজিক ব্যবসার ব্যাংক, এখানে কেউ মুনাফা অর্জন করতে পারবে না। 1970-এর দশকে বাংলাদেশে ক্ষুদ্র ঋণের কার্যক্রম শুরু। ধীরে ধীরে বিশাল আকার ধারণ করলেও এই কর্মযজ্ঞ পরিচালনার জন্য এতদিন ছিল না নিজস্ব ভবন।
শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। পরে প্রধান অতিথির বক্তব্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের শুরুর দিকের কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেন, প্রাথমিক পর্যায়ে মাইক্রো ক্রেডিটের সমালোচনা করত প্রচলিত সমবায় ব্যাংকগুলো। তারা মানুষের টাকা লোপাট করলেও ক্ষুদ্র ঋণের বাজার বড় হচ্ছে প্রতিদিনই। এমন সময় আমরা আলাপ করছি ভাগ্যের পরিহাস। যেমন জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো বলতো, তারা আজকে হাওয়া, তারা কেউ নেই, তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই, সেগুলো প্রতিটি পয়সা আছে, তাদের জমা টাকা আছে, তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকা নিজেরা চলছে। ক্ষুদ্র ঋণের বাজার বিশাল আকার ধারণ করায় এনজিও প্রথা থেকে বেরিয়ে মাইক্রো ক্রেডিট নামে আলাদা ব্যাংক গড়ে তোলার প্রয়োজন বলে মনে করেন প্রধান উপদেষ্টা। আর নতুন চিন্তা করতে হবে এখানে, মাইক্রো ক্রেডিট ব্যাংক স্থাপন। এটা এখন এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না। মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে। এই মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে। এটা আইনের কথা আবার সেটা আমরা পাচ্ছি এখানে। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে। ডক্টর ইউনুস বলেন, মাইক্রো ক্রেডিট ব্যাংক হলে কমে যাবে বেকারত্ব, কারণ বিনা জামানতে তরুণদের ঋণ দেবে তারা। লাইসেন্সের মধ্যে, আইনের মধ্যে থাকবে এটা একটা সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হবে, অর্থাৎ মালিক এর কাছ থেকে কোনো মুনাফা নিতে পারবে না। এখন আমরা তরুণদের, তাদের পরিবারের সদস্য, তাদের ছেলে মেয়ে যারা আছে, যারা চাকরি সন্ধানে বয়স হইতে হতে সবাই বলে চাকরি খোঁজো, এটা আর বলবে না, যেহেতু মাইক্রো ক্রেডিট ব্যাংক আছে। যে কোনো ছেলে, যে কোনো মেয়ে মাইক্রো ক্রেডিট ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে। প্রধান উপদেষ্টা জানান, ক্ষুদ্র ঋণের ধারণা গ্রহণ করে পৃথিবীর বহু দেশ বদলে দিয়েছে তাদের অর্থনীতি। এই ব্যাংক সৃষ্টি করার দায়িত্ব হবে আমাদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। রাজধানীর বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী শিশু সহ একই পরিবারের 5 জন দগ্ধ, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি, সবার অবস্থায় আশঙ্কাজনক। পুশিনের কারণে দেশে জঙ্গি সন্ত্রাসে ঢুকে পড়ার শঙ্কা উড়িয়ে দেয়া যায় না বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক। যদিও ভারতের এই আচরণকে উস্কানি মনে করছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে সুন্দরবনে ভাসমান বিওপি উদ্বোধন শেষে তিনি আরও জানান, পুশ ব্যাকের পরিকল্পনা নেই বাংলাদেশের। ভারতীয়দের ফেরত পাঠানো হবে যথাযথ প্রক্রিয়ায়। ভারত পাকিস্তান সংঘাত শুরু হওয়ার পর হঠাৎ করেই অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ পর্যন্ত প্রায় 350 বাংলাদেশি নাগরিককে পুশিন করেছে তারা। এ পরিস্থিতিতে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার রায়মঙ্গল নদী ও বয়সিং খালের সংযোগস্থলে ভাসমান বয়সিং বিওপি উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উদ্বোধন শেষে বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের পুশিনের ঘটনায় ডিপ্লোম্যাটিক চ্যানেলে প্রতিবাদ জানানো হয়েছে। পুশিনকে উস্কানি হিসেবে মনে করছেন না বলেও জানান তিনি। আমার কাছে এটা ওরকম উস্কানিমূলক মনে হচ্ছে না, যেহেতু এর আগেও কিন্তু ওনারা এক সময় এই পুশিনটা করছিল, আমাদের কাছে চিঠি লিখে হয়েছে। এবার আমিও যে আমাদের যে অ্যাম্বাসেডার আছে তাদের সাথেও আমি কথা বলছি, আমাদের ফরেন অ্যাডভাইজারের সাথেও কথা হয়েছে, আমাদের যে খলিলুর রহমান সাহেব ওনার সাথেও কথা হয়েছে। ওনারা ওই সাথে যোগাযোগ করতেছে ডিপ্লোম্যাটিক লেভেলে যেন এই জিনিসটা সমস্যার সমাধান করা হয়। পুশিন নিয়ে কথা বলেন বিজিবি মহাপরিচালকও। তিনি বলেন, ভারতের পুশিনের ফলে জঙ্গি সন্ত্রাসীদের দেশে ঢুকে পড়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কোনো কিছুর সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। হ্যাঁ, সব দিক থেকে সকল সম্ভাবনা রয়ে যায়, তবে আমাদের দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হবে এমন কোনো কিছু যেন না হয়, সেজন্যই আমরা জোরদার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি। পতাকা বৈঠকে প্রতিবাদ জানানোর পাশাপাশি যেখানে পুশিন চেষ্টা হচ্ছে, জনগণকে সঙ্গে নিয়ে বিজিবি প্রতিরোধ করছে বলেও জানান মহাপরিচালক। বাংলাদেশ ভারতের মধ্যে ৭৯ কিলোমিটারের জলসীমান্তকে নিরাপদ করতে এই বয়সিং ভাসমান বিওপি সহ 3টি বিওপি স্থাপন করল বিজিবি। এর ফলে সীমান্তে চোরাচালান সহ নানা ধরনের অপরাধ যেমন বন্ধ হবে, তেমনি সাম্প্রতিক সময়ে আলোচনায় আসা পুশিন বন্ধেও এই বিওপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে মনে করছে বিজিবি। মাসুদুর রহমান, সময় সংবাদ, সুন্দরবন। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে।
কাউন্টারের পাশাপাশি মিলেছে অনলাইনেও। তবে ঈদের আগের 2 দিনের টিকিট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের। রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও। এদিকে সরকারের নির্দেশনা অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের। ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল সামাল দিতে প্রস্তুতি শুরু করেছে রাজধানীর বাস টার্মিনালগুলো। জোরেশোরে চলছে বাস ধোয়া মোছার কাজ, পরিষ্কার করা হচ্ছে সিট, পরীক্ষা করা হচ্ছে যন্ত্রাংশ। আগাম টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে, চলবে 28 মে পর্যন্ত। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও মিলছে টিকিট। যাত্রীদের অভিযোগ, ঈদের আগের 2 দিনের টিকিট পাওয়া যাচ্ছে না, বেড়েছে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া। এমনি সময় এগুলো বিক্রি হয় 1200 থেকে 1400 টাকা, ঈদে সেটা ডাবল হয়ে যায় 2800 টাকা। বাসায় যাওয়ার জন্য আমার প্ল্যান ছিল 4-5 তারিখে যাব, 4-5 তারিখের টিকিট শেষ। অন্য সময় দেখা গেল 600 টাকা, 650 যাওয়া যায়, এবার 750। পরিবহন সংশ্লিষ্টদের দাবি, সরকারি নির্দেশনা অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে। অনলাইনে টিকিট দেওয়া আছে, ঘরে বসে টিকিট নিচ্ছে, তারপর আমরা এখান থেকেও দিচ্ছি। এখন না থাকলে তো দিতে পারবো না। বিআরটির নির্ধারিত যে ভাড়া আছে, ভাড়ার সেই অনুযায়ী আমাদের টিকিট বিক্রি আছে, অতিরিক্ত কোনো ভাড়া নেওয়ার কোনো সুযোগ এখানে নেই। আমরা ওই বিষয়ে কঠোর, যে কোনো দিক থেকে কোনো কমপ্লেন আসলে আমরা সেই কাউন্টার বা সেই বিষয়ে অবশ্যই ব্যবস্থা আমরা নেব। 29 মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত দূরপাল্লার বাসের টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিন শনিবার সচিবালয় সহ সব সরকারি অফিস খোলা রয়েছে। তবে স্বাভাবিক সময়ের তুলনায় সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম। ঈদুল আজহা উপলক্ষে এবছর টানা 10 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 11 ও 12 জুন 2 দিন ছুটি দেওয়া হয়েছে নির্বাহী আদেশে। এরই পরিপ্রেক্ষিতে ঈদের ছুটির আগে 17 ও 24 মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়। অন্যান্য স্বাভাবিক দিনে সচিবালয়ে দর্শনার্থীদের ভিড় থাকলেও আজ দর্শনার্থীদের উপস্থিতি কম দেখা গেছে। দুপুরের সময় আরো থাকছে। Very excited to be back in PSL. Hoping to have a good game. অবশেষে ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। পিএসএল এ লাহোরের হয়ে খেলতে পৌঁছেছেন ইসলামাবাদে, মাঠে নামতে মুখিয়ে মিস্টার 75। গাজীপুরে একটি কারখানায় পানি পান করে অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মেহেদি হাসান। সরাসরি যাচ্ছে তার কাছে। মেহেদি, ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেডের যে গার্মেন্টসটি রয়েছে, সেই গার্মেন্টসের 50 জনের বেশি অর্থাৎ অর্ধশতাধিক শ্রমিক এই মুহূর্তে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এবং তারা যেমনটি বলছেন যে এই সকাল সকাল যারা যখন গার্মেন্টসে প্রবেশ করেন 8টার পর তারা এখানে এসে পানি নিয়ে কিন্তু যার যার কাজে যোগ দেন। সেই পানি যখন পান করেন ধীরে ধীরে কিন্তু তারা পেটে ব্যথা অনুভব করতে থাকেন। সেই পেটে ব্যথার পরপর কিন্তু তারা ধীরে ধীরে অচেতন হতে শুরু করেন। এবং সেই সংখ্যা শ্রমিকরা যারা রয়েছেন তারা যেটি বলছেন যে প্রায় 200রও বেশি কিন্তু সেই সংখ্যা। এবং এই মুহূর্তে আমরা যেমনটি জানতে পেরেছি, গার্মেন্টসটি কিন্তু যখনই একাধারে এত সংখ্যক রোগী অসুস্থ হয়ে পড়েছেন তখনই কিন্তু তারা সাথে সাথে গার্মেন্টসটি ছুটি ঘোষণা করেছে। এবং তারপরই এই মুহূর্তে যারা শ্রমিক যারা রয়েছেন প্রায় 50 জনেরও বেশি শ্রমিক আমরা তথ্য পেয়েছি যে তারা কিন্তু এই মুহূর্তে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল তারা চিকিৎসা নিচ্ছেন। এবং জরুরিভাবে তারা এখানে আসার পর সেই সংখ্যাটা এখন পর্যন্ত জানা যায়নি, কেননা এক প্রকার এত রোগী এখানে আসার পর সাথে সাথে করে তাদেরকে মেডিকেলে ভর্তি করা, মেডিকেলে নিয়ে এসে অর্থাৎ জরুরি বিভাগে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে তাদের নাম এন্ট্রি এখন পর্যন্ত করা হয়নি। তবে সেই সংখ্যা প্রায় 200রও বেশি, এমনটা কিন্তু জানাচ্ছিলেন শ্রমিকরা। আমরা কথা বলেছিলাম গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিক পক্ষ যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা আসলে যেমনটি আসলে আমাদেরকে বলেছেন যে প্রতিদিনের মতো এখানে পানি পান করছিলেন। তবে আজকে কি ঘটনা এবং সেই পানির সাথে কোনো কিছু মেশানো হয়েছে কিনা সেই বিষয়গুলো তারা এখন পর্যন্ত কিছু জানাননি আমাদের। তবে স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা যখন ঘটে, তখন অতিরিক্ত গরম যখন থাকে সাধারণত গার্মেন্টসগুলোতে কিন্তু স্যালাইন এবং বিভিন্ন ওষুধ মেশানো হয়ে থাকে। তবে আজকে সেটি মেশানো হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত তথ্য পাওয়া যায়নি। তো এখন পর্যন্ত তারা চিকিৎসা নিচ্ছেন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে। অপারেটরদের আরও কম দামে ইন্টারনেট সেবা দেওয়ার তাগিদ দিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আর ইন্টারনেট সহজলভ্য করার পাশাপাশি সাইবার স্পেসে নিরাপত্তা নিশ্চিতে কাজ করার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব।
শিক্ষা, ব্যবসা, বিনোদন সব মিলিয়ে 13 কোটি ইন্টারনেট গ্রাহক, মোবাইল ও ব্রডব্যান্ড মিলিয়ে প্রতিদিন 6800 জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করছেন। সম্প্রতি আন্তর্জাতিক গেটওয়ে স্তরে এবং ব্যান্ডউইথ সঞ্চালনে খরচ 10 থেকে 15% পর্যন্ত কমানো হয়েছে। এরপরও ইন্টারনেটের দাম না কমায় সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে বারবার তাগাদা দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের অনুষ্ঠানে এবার একই তাগাদা দিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদও। ইন্টারনেট মার্জিনালাইজড পিপল, স্টুডেন্ট এবং উইমেনদের জন্য সহজলভ্য হবে এবং নাগরিকরা যেন এটা সুবিধা নিতে পারে সেটা নিশ্চিত করার জন্য প্রাইসটা ব্যবহার উপযোগী জায়গায় নিয়ে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফায়াজ আহমেদ তৈয়ব জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সাইবার সুরক্ষা আইন গ্যাজেট আকারে প্রকাশ হবে। এই আইনে সাইবার বুলিং থেকে নারীদের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। যৌন নিপীড়ন সংক্রান্ত উপাদান, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ ম্যাটেরিয়াল, সেক্সটর্শন ইত্যাদি অভিপ্রায় সৃষ্ট কন্টেন্ট বা যে কোনো ধরনের বুলিংকে আমরা অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছি। আশা করছি এই আইনটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে গ্যাজেট হয়ে যাবে। এর আগে জুলাই বিপ্লবে আহত 3 জনের হাতে সহায়ক যন্ত্র তুলে দেওয়া হয়। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি মাতারবাড়ি এবং বে টার্মিনালের নাব্য রক্ষা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নাব্য রক্ষায় কেনা হচ্ছে 3টি অত্যাধুনিক হপার ড্রেজার ও কাটিং সেকশন মেশিন। সাক্ষাৎকার ক্যামেরায় কমলদের রিপোর্ট। মাত্র 6 নটিক্যাল মাইলের চট্টগ্রাম বন্দরের এখন নিজস্ব সীমা 64 নটিক্যাল মাইল পেরিয়ে গেছে। বন্দরের আলফা, ব্রেভো এবং চার্লি অ্যাঙ্কারেজের সঙ্গে যুক্ত হয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের পাশাপাশি আধুনিক বন্দর হিসেবে গড়ে উঠতে যাওয়া বে টার্মিনাল। খনকের সাথে সাথে আরও নতুন নতুন সেই ধরনের টেলিং সেকশন হপার ড্রেজার কেনার, যেটা হয়তো মাতারবাড়িতে কাজ করবে, যেখানে আমাদের ডিজাইন ডেপ 16 মিটার, বে টার্মিনালে হয়তো 11.5 থেকে 12 মিটার মতো ডিজাইন ডেপ থাকবে। অন্তত 9.5 কোটি টাকা খরচ করে কয়েক বছর আগে 14.5 মিটার মাটি খনন করে তৈরি করা হয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জাহাজ চলাচলের এই চ্যানেল। টার্মিনালের স্থাপনা তৈরি না হলো 3টি অতি গুরুত্বপূর্ণ নৌ চ্যানেলের নাব্য রক্ষায় প্রয়োজন পলি জমা ঠেকানো। আমাদের যেহেতু এখন চ্যানেলের গভীরতা অনেক বেশি হচ্ছে মাতারবাড়িতে এবং বে টার্মিনালে, সেই হিসেবে আমাদের অধিক সক্ষমতা সম্পন্ন ড্রেজার প্রকিউর করা দরকার। চট্টগ্রাম বন্দরের একমাত্র ড্রেজার এই খনক 12 মিটার গভীরে গিয়ে খনন করতে পারে এই খনক। তবে চট্টগ্রামের বন্দরের নাব্য রক্ষায় কর্ণফুলী নদীতে প্রয়োজন 14 মিটার গভীরতার ড্রেজার মেশিন। তবে আর অপেক্ষা নয়, বন্দর মাতারবাড়ি এবং বে টার্মিনালের জন্য কেনা হচ্ছে 2টি হপার ড্রেজার এবং 1টি কাটিং সেকশন মেশিন। ঠিকাদারের ড্রেজারের পরিবর্তে নিজস্ব ড্রেজিং মেশিন বহরে যুক্ত হলে বছরে অন্তত 300 কোটি টাকা সাশ্রয়ের আশা বন্দর চেয়ারম্যানের। বিদেশি বা অন্য কোনো কোম্পানিতে করতে যায়, তাহলে দেখা যাবে 2-3 বছরে যে খরচ হবে সেই খরচ দিয়েই আমরা কিন্তু আসলে ড্রেজার কিনতে পারবো। 14 থেকে 18 মিটার গভীরতায় গিয়ে হপার ড্রেজার পলি অপসারণ করলো। পলিথিন সহ অন্যান্য আবর্জনার জমাট বেঁধে যাওয়া মাটি কাটতে প্রয়োজন কাটিং সেকশন মেশিন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আসছে বাজেটে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের সুস্পষ্ট দিক নির্দেশনা চান রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। চান অডিটের নামে ভোগান্তি না করার ফয়সালা, সেই সঙ্গে উৎসে কর কমানো সহ নানা কৌশলে সরকারকে শিল্প বান্ধব নীতি নিয়ে এগিয়ে আসার তাগিদ তাদের। MS আরেফিনের রিপোর্ট। একদিকে ভূ রাজনৈতিক উত্তেজনা আর ট্রাম্পের শুল্ক যুদ্ধে অস্থির বিশ্ববাজার, অন্যদিকে দেশের ভেতরে চড়ে আছে ব্যাংক ঋণের সুদহার, কলকারখানায় বাড়ানো হয়েছে গ্যাসের দাম। এমন জটিল সমীকরণের মধ্যেই আগামী মাসে আসছে 2025-26 অর্থ বছরের বাজেট। বাজেটে সবুজ কারখানায় 10% সহ পোশাক খাতে বিদ্যমান 12% কর্পোরেট কর হার এবারও বহাল রাখার দাবি তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তাদের। উৎসে কর 1% থেকে কমিয়ে 0.6% চান তারা। ট্যাক্স যেটা আমরা বলি ওটা এখানে 1%-এ আছে। আমাদের আগে যে পার্সেন্টেজটা ছিল সেটা ছিল 0.6। আমরা যদি ওখানে ফেরত যেতে পারি তাহলে অবশ্যই অনেক বেনিফিটেড হব। পোশাকের বাজারে ভারত ভিয়েতনামকে টেক্কা দিতে নীতি ও অর্থ সহায়তা দেয়া সহ নানা কৌশলে সরকারকে এগিয়ে আসার তাগিদ তাদের। এলডিসি কে সামনে আছে, ইনসেন্টিভ থাকবে না সেটা আমরাও জানি। ব্যাড মৌকুব করতে পারে, এটা এলাকা ভিত্তিক সুযোগ সুবিধা দিতে পারে,
আমার সিএমের উপরে ডলার রেট একটু বাড়া দিতে পারে। কাস্টমসের যে অডিট প্রক্রিয়া নিয়ে যে হয়রানি, এটা আমরা চাই যে ডিজিটালাইজ করতে চাচ্ছেন এটা যেন পূর্ণাঙ্গভাবে চালু হয়, যেন সব কিছুই যদি অনলাইনে থাকে তাহলে নতুন করে আবার অডিট করা লাগবে কেন। গ্যাস বিদ্যুতের চাহিদা পূরণে সরকারের স্পষ্ট কৌশল দেখতে চান পোশাক শিল্পের দ্বিতীয় প্রজন্ম। গ্যাসের প্রায়োরিটাইজেশন, এনার্জি কমিটমেন্টে যে আমরা এতটুকু আপনারা পাবেন, ওইটা যদি না দিতে পারে, ওইটাকে তাহলে ব্যালেন্স করার জন্য, যদি ওইটা না দিতে পারে, ওইটাতে যে ক্ষতিটা হচ্ছে ওইটাকে ব্যালেন্স করার জন্য কি সরকারের ইনসেন্টিভাইজ করা উচিত না ইন্ডাস্ট্রিটাকে? ইটস আ পিওর মানে সিম্পল ক্যালকুলেশন। কিন্তু উৎপাদন খাত যেন পণ্য তৈরি ও সময় মতো বাজারে সরবরাহ করতে পারে, সেজন্য জ্বালানি সহ বিদ্যমান সংকট দূর করার পরামর্শ অর্থনীতিবিদদের। অ্যাট এনি কস্ট তাদের যারা শিল্প প্রতিষ্ঠান আছে যেসব এরিয়াতে, সেখানে বিদ্যুৎ গ্যাস নিরবচ্ছিন্ন দেওয়ার কোন পন্থা আছে সেই পন্থাটা নিয়ে এটা নিশ্চিত করতে হবে। ম্যানমেড ফাইবার সহ বৈচিত্র্যময় পোশাক তৈরিতে বিশেষ ঋণ বিনিয়োগ কর্মসূচি নিয়েও সরকারকে কাজ করার তাগিদ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। তুরস্কে আলোচনায় 1000 যুদ্ধবন্দী বিনিময়ে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। 30 দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করেছে মস্কো। ইউক্রেনীয় সেনা প্রত্যাহারে মস্কোর দাবি অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে কিয়েভ। 3 বছরের রক্তক্ষয়ী ও সশস্ত্র যুদ্ধের পর অবশেষে মুখোমুখি আলোচনার টেবিলে রাশিয়া ইউক্রেন। তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইস্তাম্বুলের ঐতিহাসিক দোলমা বাহচি প্রাসাদে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রাস্টেম উমেরভ জানান, এই বৈঠকের লক্ষ্য ছিল একটি পূর্ণাঙ্গ ও নিঃশর্ত যুদ্ধবিরতি অর্জন। তা সম্ভব না হলেও 1000 যুদ্ধবন্দী বিনিময়ে রাজি হয়েছে দুই দেশ। ইউক্রেন 30 দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিলে তা নাকচ করে দেয় রাশিয়া। উল্টো দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের দাবি জানায় রাশিয়া, যেটি অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে কিয়েভ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী জানান, দেশটির পরবর্তী লক্ষ্য হচ্ছে প্রেসিডেন্ট জেলেনস্কি ও প্রেসিডেন্ট পুতিনের সরাসরি বৈঠক আয়োজন। রাশিয়ার প্রতিনিধি ভ্লাদিমির মেদিনস্কি জানান, তারা এই প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং ভবিষ্যতে আলোচনার জন্য উভয় পক্ষ একটি সম্ভাব্য যুদ্ধবিরতির রূপরেখা উপস্থাপন করবে। এদিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, 30 দিনে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে পুতিন প্রমাণ করেছেন রাশিয়া শান্তি আলোচনায় আন্তরিক নয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। খেলার খবর। নতুন অধিনায়ক লিটন কুমার দাসের অধীনে বছরে প্রথমবারের মতো টি-20 ফরম্যাটে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে রাত 9টায় আমিরাতের মুখোমুখি হবে টাইগাররা। 2026 বিশ্বকাপ পরিকল্পনায় স্কোয়াড গঠনে মনোযোগের পাশাপাশি জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় সিমন্স শিষ্যরা। দলের সবাইকে চাপমুক্ত হয়ে ইতিবাচক ক্রিকেট খেলার পরামর্শ লিটনের। দুবাইয়ে এক ভিন্ন শুরুর অপেক্ষা। শুধু 2026 বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু নয় শুধু বছরে প্রথমবারের মতো টি-20 ফরম্যাটে মাঠে নামা। এ ম্যাচ দিয়ে যে অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিক পথ চলা শুরু লিটন কুমার দাসের। পাকিস্তান সফরের আগে প্রস্তুতির সিরিজ অনুশীলনে তাই মনোযোগের পুরোটাই। প্রথম ম্যাচের আগে মোটে 2 সেশন পাওয়ার সুযোগ পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা। ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা দুটো গেমে যেন জিততে পারি, এটা ফার্স্ট প্রায়োরিটি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা চাবো যেন আমরা আমাদের যে সব জায়গাগুলো আগে আমরা নিয়ে কাজ করেছি কিছুদিন যাবত, সেই জায়গাগুলো যেন ফুলফিল করতে পারি। স্কোয়াডে 5 পেসার, যেখানে উইকেটের বিবেচনায় সুযোগ মিলবে সর্বোচ্চ 3 জনের। এ ম্যাচ খেলেই আইপিএলে উড়াল দেবেন মুস্তাফিজ। তানজিম সাকিব নাকি হাসান মাহমুদ, না দুজনেই সেই সিদ্ধান্ত ম্যাচ ডের উইকেট দেখে। দলের সবার কাছেই অধিনায়কের চাওয়া স্পষ্ট। মেসেজ একটা জিনিসই থাকবে যে ফিল ফ্রি, সবাই যেহেতু এই ফরম্যাটে অনেক টেন্স আসে সামটাইমস, তো আমি চাবো প্রত্যেকটা প্লেয়ার তার জায়গা থেকে যত ফ্রিলি ক্রিকেট খেলতে পারে এবং ক্রিকেটটা এনজয় করতে পারে। অবশ্য ঘরের মাঠে আমিরাতকে যে হালকাভাবে নেয়ার সুযোগ নেই তা জানা লিটনের, তাই তো ঠিক করেছেন গেম প্ল্যান। ইউএর মাঠে ইউএই অলওয়েজ ভালো দল, তারা এখানে কন্টিনিউ খেলে, তাদের এই কন্ডিশনটা সম্বন্ধে ভালো আইডিয়া আছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের টিমও অনেক ভালো, আমরা চেষ্টা করবো কোপ আপ করার এবং ভালো ক্রিকেটটা খেলার। শারজায় বাংলাদেশের জন্য এক্স ফ্যাক্টর হতে পারেন আমিরাতের প্রবাসী দর্শকরা। এ পর্যন্ত ইউএর বিপক্ষে খেলা 3 টি-20তে শতভাগ জয় টাইগারদের। মাহবুব রিমন, সময় সংবাদ।
আবারও মাঠের ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগ PSL এর লাহোর কালান্দাসের হয়ে খেলতে পৌঁছে গেছেন ইসলামাবাদে। বোলিং অ্যাকশন শোধরানোর পর থেকেই আর মাঠে নামা হয়নি সাকিব আল হাসানের। এতদিন একা একাই অনুশীলন করে গেছেন আরব আমিরাতের আজমানে। অবশেষে ভারত পাকিস্তান সংঘাতের জেরে বন্ধ হয়ে যাওয়া PSL আবারও শুরুর আগে লাহোরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব। খেলবেন আসরের বাকি অংশ। ইতিমধ্যে ইসলামাবাদ টিম হোটেলে যোগ দিয়েছেন তিনি। বিকেলে কালান্দার্সের সঙ্গে অনুশীলন করবেন সাকিব। Very excited to be back in PSL. Hoping to have a good game tomorrow. Very important matches and looking forward to that. এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলায় প্রধান আসামি হিটুর ফাঁসির আদেশ, বাকি 3 আসামি খালাস। রায় পর্যবেক্ষণের পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত, ভুক্তভোগীর মায়ের ক্ষোভ। জনগণের রোষানলে পড়ার আগে ভোটের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার আহ্বান বিএনপি নেতাদের। চাঁদাবাজ ও চিহ্নিত আওয়ামী দোসরদের দলটির সদস্য না করার ঘোষণা খসরুর। এবং যারা ক্ষুদ্র ঋণ নিয়ে ভুল ধরত তারা ব্যাংকের টাকা নিয়ে পালিয়েছে বললেন প্রধান উপদেষ্টা। মাইক্রো ক্রেডিট ব্যাংক আইন করার তাগিদ। এমআর ভবন উদ্বোধন। এই ছিল দুপুরের সময়ে। সঙ্গেই থাকুন সময়ের।